ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি কয়েকদিন। কে জিতবে, কে হারবে, কোন আসনটি পাচ্ছে কারা, এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। সেই নিয়ে আমাদের ভোটের অঙ্ক। আজ আমরা আলোচনা করব ঢাকা ৭ আসন নিয়ে। ঢাকা ৭ বাংলাদেশ জাতীয় সংসদের ১৮০ নম্বর আসন। পুরান ঢাকার লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালির একটি অংশ ও কামরাঙ্গীরচরের একটি অংশ নিয়ে এই আসনটি গঠিত। ২০০৮ সাল পর্যন্ত এটি ছিল ঢাকা ৮ আসনের অন্তর্ভুক্ত। এই আসনটির বর্তমান অবস্থা জানার আগে আমরা দেখে নিব ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৪টি নির্বাচনের হালচাল। শুরু করছি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন দিয়ে। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী মীর শওকত আলী। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৫৩,৬৫১, যা মোট ভোটের ৫৬.২%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৩৪,২৮৫, যা মোট ভোটের ৩৫.৯%। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই এই আসনে প্রার্থী পরিবর্তন করে। এখানে আওয়ামী লীগ প্রার্থী করে পুরান ঢাকার আলোচিত নেতা হাজী মোহাম্মদ সেলিমকে। তিনি বিএনপি থেকে এক রাতের মধ্যে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীক পেয়ে যান এবং ৭৭,৬৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল ৪৯.৪%। সেবার বিএনপি এখানে প্রার্থী করেছিল আবুল হাসনাতকে। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৫৮,৩৬৭, মোট ভোটের ৩৭.২%। ২০০১ সালে বিএনপি এখানে আবারও প্রার্থী পরিবর্তন করেন। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন ছাত্র দলের সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টু। তিনি প্রথমবার নির্বাচন করে হাজী মোহাম্মদ সেলিমকে পরাজিত করেন। পিন্টু ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পান ৮৯,৭৮৯, যা মোট ভোটের ৪৮.২%। এখানে হাজী সেলিম ছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৮৮,৬৯৭, অর্থাৎ ১,০০০-এর মতো ব্যবধানে এখানে নাসির উদ্দিন আহমেদ পিন্টু সেই নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে এই আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পান মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি প্রথমবারের মতো এখানে বিজয়ী হন এবং সেবার তিনি ভোট পান ১,৪৬,৩৪৭, যা মোট ভোটের ৬৫.৪%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন আহমেদ পিন্টু বিএনপির, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পান ৭০,৭৪৭, যা মোট ভোটের ৩১.৬%। এই হলো মোটামুটিভাবে ৪টি নির্বাচনের চিত্র। এর পরবর্তী যে 3টি নির্বাচন ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন, সেটিকে আমরা খুব বেশি বিবেচনায় নিচ্ছি না, কারণ জাতীয়ভাবে এই 3টি নির্বাচন ব্যাপকভাবে বিতর্কিত। আমরা এখন দেখে নিতে চাই যে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ঢাকা ৭ আসনের সার্বিক অবস্থা কী। প্রথমে আমরা দেখব এখানকার ভোটার সংখ্যার হিসাব। ঢাকা ৭ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৪,৭৯,৩৭৬, অর্থাৎ বাংলাদেশের মধ্যে যে কয়টি আসনে ভোটার সংখ্যার দিক থেকে এগিয়ে তার মধ্যে ঢাকা ৭ একটি। এই আসনে নারী ভোটার সংখ্যা 2,30,883, পুরুষ ভোটার 2,48,481 এবং হিজড়া ভোটার আছেন 12 জন। আমরা এখন দেখব যে এই আসনে কারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য দৌড়ে রয়েছেন, প্রার্থী হয়েছেন কারা। এই আসনে বিএনপি প্রার্থী করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মোহাম্মদ এনায়েতুল্লাহ, তিনি জামায়াত ইসলামীর প্রার্থী, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী ইসহাক সরকার, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ফুটবল মার্কা নিয়ে। এছাড়া আরও এখানে 8 জন প্রার্থী রয়েছেন, কিন্তু মূলত এই 3 জনের মধ্যে এই আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। এখানে যে বড় একটি ফ্যাক্টর এবার কাজ করছে, বিএনপি যাকে প্রার্থী করেছেন তার বিপরীতে বিএনপি নেতা ইসহাক সরকার, যিনি যুবদল এবং ছাত্রদল দুটিরই সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং পুরান ঢাকার সন্তান হিসেবে সেখানে কিন্তু তার সাংগঠনিকভাবে একটি শক্তিশালী অবস্থান রয়েছে। বিএনপির মধ্যে তিনি জনপ্রিয় একজন নেতা এবং পুরান ঢাকা পরিচিত নেতা। তিনি এবার বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, তবে বিএনপি এখানে মনোনয়ন দিয়েছে হামিদুর
রহমানকে ইসাক সরকার মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করে তিনি ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন এবং তিনি কিন্তু মানুষের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচন করছেন এবং বেশ সাড়া ফেলেছেন। একই সঙ্গে বিএনপির প্রার্থী হামিদুর রহমান তিনিও প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই লালবাগ এবং চকবাজার এলাকায় বিএনপির যে সাংগঠনিক অবস্থা সেটিকে কাজে লাগিয়ে। ইতিমধ্যে এই এলাকার বিএনপি নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষ হামিদুর রহমান ধানের শীষের প্রার্থী, তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, আরেক পক্ষ ইসাক সরকারের ফুটবল মার্কা নিয়ে মাঠে নেমে পড়েছেন। বিএনপির এই বিভক্তির সুযোগ নিয়ে জামায়াতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ এখানে বিজয়ী হওয়ার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছেন। জামায়াত ইসলামী কিন্তু তফসিল ঘোষণার আগেই এই আসনে হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহকে প্রার্থী ঘোষণা করে এবং তখন থেকেই তিনি এই এলাকার দ্বারে দ্বারে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। ইতিমধ্যে তিনি কিন্তু তার শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন এবং এই এনায়েতুল্লাহ পুরান ঢাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত একজন ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন সমাজকর্মে তিনি দীর্ঘদিন ধরে মানুষের মাঝে আছেন। তার সেই ইমেজ কাজে লাগিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট বাড়ানোর চেষ্টা করছেন এবং বিএনপির যে বিভক্তি, এই বিভক্তি যদি নিরসন না হয়, বিএনপি নেতাকর্মীরা যদি এই বিভক্ত থাকেন, তাহলে কিন্তু শেষ পর্যন্ত এই আসনটিতে হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ বড় ধরনের চমক দেখাতে পারেন। এই আসনে আরেকজন প্রার্থী রয়েছেন সাইফুদ্দিন আহমেদ মিলন, জাতীয় পার্টির প্রার্থী, যিনি পোস্টার মিলন নামে পরিচিত। প্রতিটি নির্বাচনে তিনি আলোচনায় আসলেও খুব বেশি ভোট টানতে পারেন না। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রহমান, যিনি দলটির কেন্দ্রীয় নেতা, তিনি হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ভোটের ক্ষেত্রে তিনিও কিছুটা ফ্যাক্টর হতে পারেন। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই এলাকার সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমের সঙ্গে জামায়াতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহর পুরনো একটি সম্পর্ক নিয়ে আলোচনা আসছে এবং সেটি সঠিক হলে ভোটের মাঠে কিন্তু এনায়েতুল্লাহ আরেকটু এগিয়ে যাবেন এবং সেক্ষেত্রে বিএনপির এই বিভক্তির সুযোগে তিনি ঢাকার বুকে জামায়াত ইসলামীকে প্রথমবারের মতো একটি আসন উপহার দিতে পারেন। তবে বিএনপির এই দুই নেতার মধ্যে সমঝোতা হলে এবং বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে এখানকার ভোটের চিত্র অনেকটাই বদলে যেতে পারে। তা না হলে ভোটের দৌড়ে অনেকটা এনায়েতুল্লাহ এগিয়ে থাকবেন। শেষ পর্যন্ত তিনি জয়ী হচ্ছেন নাকি ফুটবল কিংবা ধানের শীষ চমক দেখাচ্ছে, সেটি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকুন।